আসসালামু আলাইকুম। আমরা এখন এক অদ্ভুত সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের আর্থিক ভালনারেবিলিটি চরমে। গত ১-১.৫ বছর যাবত আমাদের অর্থনীতিতে বিশেষ কোনো উন্নয়নমূলক কাজ হয় নাই। দেশের অর্থনীতিতে সরকারের সেইভাবে মনোযোগ ছিল না। রাদার অন্যান্য সংস্কারের দিকে তাদের মনোযোগ ছিল। ব্যাংকিং খাতে খানিকটা মনোযোগ ছিল বলতে হবে। স্টক মার্কেটেও এতটা মনোযোগ দেওয়ার তারা হয়তো সময় পায়নি। অর্থনীতির ভালনারেবিলিটি যখন চরমে, সেই সময় নতুন সরকার এসেছে ক্ষমতায়। তারা অনেক চ্যালেঞ্জেস ফেস করবে। তার মধ্যে শুরু হয়েছে ইরান, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো মহাপরাক্রমশালী রাষ্ট্র এবং ইসরায়েল, তারা দুজন মিলে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরানের উপরে আঘাত করে তারা তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমেনিকে হত্যা করেছে, যেটা সাংঘাতিকভাবে নিন্দনীয়। কিন্তু এই হত্যার মধ্য দিয়ে যে যুদ্ধ শুরু হয়েছে, সেই যুদ্ধে ইরান তার সর্বশক্তি দিয়ে লড়াই করছে। তাদের এখন টিকে থাকার লড়াই। এখন পর্যন্ত যে লক্ষণ দেখা যাচ্ছে যে তারা সমানে সমান লড়াই করছে। তারা প্রত্যেকটি আক্রমণের উত্তর দিচ্ছে। বিশ্বে যেটা কখনো ঘটে নাই, আমেরিকান এতগুলা বেজে আক্রমণ, সেই মধ্যপ্রাচ্যের ২৭টা স্থাপনা, ২৭টা এস্টাবলিশমেন্টে ইরান হামলা চালিয়েছে। আমেরিকার অনেক সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের ক্ষতি তো হচ্ছেই, হাজার হাজার মানুষ মরছে। কিন্তু ইরান কোনোভাবেই বসে নেই। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের ঢেউ সারা বিশ্বে জেলে গেছে। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান, যেখান দিয়ে প্রায় বিশ্বের ২০%-এরও বেশি তেল পরিবহন করা হয়। মধ্যপ্রাচ্যের তেলের পরিবহন যদি বিশ্বে ঠিকমতো না হয়, তাহলে বিশ্ব অর্থনীতিতে দারুণভাবে তার প্রভাব পড়ে এবং সেই প্রভাব পড়তে শুরু করেছে। তেলের দাম ব্যারেল প্রতি $20, $30, $40 বেড়ে গেছে। আমরা ছোট অর্থনীতির দেশ, অনেক মানুষের এই দেশ, যে দেশের ব্যাংকিং খাত লুণ্ঠিত, খেলাপি ঋণ ৩৬%-এর বেশি, মুদ্রাস্ফীতি চরমে, বর্তমান সরকারের সামনে নানামুখী চ্যালেঞ্জ, আনএমপ্লয়মেন্ট অনেক বেশি, দারিদ্র সীমার নিচে নেমেছে ৩০%-এর বেশি মানুষ। এই অবস্থায় আমাদের দরকার ঘুরে দাঁড়ানো, আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে দুর্দান্তভাবে সংযুক্ত হওয়া দরকার। কিন্তু পাশ্চাত্যের চাপিয়ে যাওয়া মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ আমাদের অর্থনীতিকে আবার গলা চেপে ধরেছে। এই সময়ে আপনার আমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে ক্যাশ। এই শক্তি কিন্তু কখনো বিল্ডিং নয়, এই শক্তি কিন্তু কখনো অনেক ল্যান্ড নয়, বাট ক্যাশ। করোনার সময় যেমন আমরা দেখেছি, অনেকের অনেক সম্পত্তি আছে, কিন্তু ক্যাশ না থাকার কারণে তারা ধুকে মরেছে। বড় চাকরি করেছে একজন মানুষ, কিন্তু ১ মাস ২ মাস চলার পরেই তার কাছে আর কোনো টাকা নেই। এখানে আসে ফান্ড ম্যানেজমেন্ট করার অদক্ষতার ব্যাপার এবং অমনোযোগিতার ব্যাপার। যা হোক, বর্তমানে পরিস্থিতিতে আমাদের ক্যাশ টাকা আমাদের সাথে রাখা দরকার। কারণ এই যুদ্ধ যদি প্রলং করে, এই যুদ্ধ যদি ১ মাস ২ মাস ৩ মাস ৪ মাস ১ বছর এইভাবে প্রলং করে, তাহলে আমাদের অর্থনীতিতে মুদ্রাস্ফীতি চরমে যাবে এবং প্রত্যেকটা জিনিস এমন দামে পৌঁছাবে যে আমাদের কেনার সাধ্যের মধ্যে থাকবে না। আবার এদিকে আমাদের ইনকাম হবে না, ইনকাম কমে যাবে, আমাদের রেমিটেন্সের প্রবাহ কমে যাবে। আমরা মাল্টিপল সমস্যার মধ্যে পড়বো। জ্বালানি সংকট হবে চরম, ইন্ডাস্ট্রিগুলো ভুগবে, সেখানে কাট হবে, এমপ্লয়মেন্টের পরিমাণ আবার বাড়বে, নতুন ক্ষেত্র তৈরি হওয়ার পরিবর্তে। সুতরাং মধ্যপ্রাচ্যের যুদ্ধ আমাদের জীবনকে অন্যভাবে শেপ করে দিবে যদি এটা তাড়াতাড়ি শেষ না হয়। আর সেজন্যই আমাদের দরকার হচ্ছে প্রয়োজনীয় সতর্কতা, বিশেষ করে ক্যাশ ম্যানেজমেন্ট নিয়ে। বিশেষ করে আবার আমি বলি, আমাদের এই সময়ে আমাদের এমার্জেন্সি ফান্ডের দিকে দুর্দান্তভাবে নজর দিতে হবে। যদি কারো এমার্জেন্সি ফান্ড না থাকে, তাহলে কিভাবে সেটা ম্যানেজ করবেন সেদিকে খেয়াল করতে হবে। কারণ এমার্জেন্সি ফান্ড না থাকলে ৫-৬ মাস চলার যদি আপনার টাকা না থাকে এবং যদি আপনি অর্থনৈতিক একটা মারাত্মক ডিপ্রেশনের মধ্যে ঢুকে যান বা একটা অনিশ্চয়তার মধ্যে ঢুকে যান, তখন আপনার জীবন খুব বিপদসংকুল হয়ে পড়বে। আর সেজন্যই আপনার ক্যাশ রাখা দরকার অন্তত ৬ মাসের। আরেকটা কারণ হচ্ছে ক্যাশ আপনার হাতে রাখা দরকার, যে সুযোগ পেলে লুফে নিতে পারেন। যেমন এখন শেয়ারের দাম গত ৫-৬ বছরের মধ্যে সবচেয়ে নিচু। এই সময়ে যদি আপনার হাতে টাকা থাকে, তাহলে ভালো কোম্পানির যেগুলো শেয়ার আছে, সেইগুলো শেয়ার আপনি কিছু কিছু কিনতে পারেন। কিনে যুদ্ধ শেষ হয়ে গেলে কিছুকাল পরেই যখন এই শেয়ার মার্কেট আবার আপ হতে শুরু করবে, তখন সেই শেয়ার সেল করে দিয়ে আপনি একটা ভালো লাভ করে নিতে পারেন। তাছাড়া যখন ইকোনমি খারাপ অবস্থায় থাকে, তখন অনেকেই অল্প দামে তাদের অ্যাসেট বিক্রি করে দেয়। আপনার কাছে যদি ক্যাশ টাকা থাকে, তাহলে ইউ ক্যান টেক দ্য অপরচুনিটি টু বাই দোজ অ্যাসেটস এট এ লোয়ার প্রাইস। মুদ্রাস্ফীতি এবং ব্যাংকিং তারল্য, এই কারণেই আমাদের হাতে ক্যাশ টাকা রাখা দরকার। কারণ অনেক ব্যাংক তাদের সুদের হার বাড়িয়ে দিচ্ছে, অনেক ব্যাংক তারল্য সংকটে ভুগছে। মানুষের মধ্যে যখন তারল্য সংকট থাকে, সেটা ব্যাংকে যেয়ে পৌঁছায়, কারণ ব্যাংকের তারল্য আসে মূলত ছোট ছোট বিনিয়োগকারীদের কাছ থেকে। তাই অস্থির সময়ে অনেকক্ষণ ব্যাংকে টাকা নাও দিতে পারে, তাদের এটিএম বুথে ক্যাশ নাও থাকতে পারে। বিশেষ করে অস্থির সময়গুলোতে এটা হতে পারে। আর সেজন্য খুব বড় অঙ্কের টাকা না হলেও ১ মাস ২ মাস চলার টাকা ক্যাশ হিসেবে আপনি আপনার বাসায় রাখতে পারেন, যেটা আপনার জন্য দরকারি। কারণ সব বন্ধ হলেও আপনার বাচ্চার এডুকেশন, আপনার নিজের সংসার চালানোর যে খরচ, ভাড়া, এগুলো বন্ধ হবে না, এগুলো আপনাকে মেনটেন করে যেতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কতটুকু ক্যাশ আপনি আপনার হাতে রাখবেন। আপনার মোট বিনিয়োগযোগ্য যে টাকা, তার ২০-৩০% টাকা আপনি ক্যাশ আকারে রাখবেন। আর বাকি যে টাকা, সেটা ভালো কোম্পানির শেয়ার কিনবেন বা কোথাও ইনভেস্ট করবেন যেখানে আপনি মনে করেন লাভজনক। তবে এখানে একটা সতর্কবার্তা, সেটা হচ্ছে এই যে ক্যাশ, এই টাকা দিয়ে কিন্তু আপনি বিলাসিতা করবেন না। এই টাকা আপনি বিশেষ প্রয়োজনে ব্যয় করবেন। কারণ যখন সমস্যা, অস্থিরতা, আনসার্টেনিটি এগুলো ইকোনমিতে বা দেশে খুব বেড়ে যায়,
তখন ক্যাশ টাকা দিয়ে আপনি শুধু আপনার বিশেষ প্রয়োজন মেটাতে পারেন, কারণ আপনি আপনাকে নিরাপদ রাখতে চান অন্তত আর্থিকভাবে, কারণ এই সময় আপনি কারো কাছে টাকা চাইলে পাবেন না। তবে অনেকে আবার যেটা করে, তারা ক্যাশ রাখতে যে লোন করে ক্যাশ রাখে। আমি সেটাকে ডিসকারেজ করি। লোন করে ক্যাশ রাখলে ওই লোনের আবার ইন্টারেস্ট হবে। লোন করে ক্যাশ রাখা দরকার নেই, বরং আপনার জমা টাকা থেকে আপনার লিকুইডিটি মেনটেন করতে হবে। ব্যাপার হচ্ছে সময়টা কঠিন, কিন্তু আপনি যদি মনোযোগী হন, আপনি যদি কেয়ারফুল হন, তাহলে এই কঠিন সময়ই আপনার জন্য সবচেয়ে বড় সুযোগ তৈরি করতে পারে। আর সেজন্য আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে, বিবেক দিয়ে বিনিয়োগ করুন। আমার এক পরিচিত ভদ্রলোক করোনার সময়ে, যখন সবাই জীবন মৃত্যু নিয়ে খুব শঙ্কিত, সে সময় উনি উত্তরাতে 2 কোটি টাকার জমি কিনেছিলেন। উনি কয়েকদিন আগে আমাকে সে গল্পটি করলেন। 2 কোটি টাকার জমি করোনা যখন চলে গেল, তারপরে উনি বিক্রি করেছেন 6 কোটি টাকাতে। ওনারও মৃত্যু চিন্তা ছিল, কিন্তু উনি একজন চিন্তাশীল বিনিয়োগকারী। এই জন্য উনি বুঝেছেন যে অন্যরা যখন সাফার করছে তখন উনি লাভ করতে পারেন, উনি সেটাই করেছেন। সুতরাং লিকুইডিটি অস্থির সময়ে আপনার বড় অস্ত্র হতে পারে। আপনি অনেক অল্প দামে অনেক ভালো ভালো জিনিস কিনতে পারেন। শেষে আপনাকে আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে, সত্যি সত্যি কি আপনার ইমার্জেন্সি ফান্ড আছে? যদি ইমার্জেন্সি ফান্ড না থেকে থাকে, তাহলে এখন হয়তো আপনি সেটা বুঝতে পারবেন। আর আপনার সচেষ্ট হওয়া উচিত হবে ইমার্জেন্সি ফান্ড গঠন করার জন্য যে কোনো পরিস্থিতিতে। কারণ ইমার্জেন্সি ফান্ডে একমাত্র জিনিস যেটা আপনাকে বিপদকালীন সময়ে আর্থিকভাবে সুরক্ষা দিতে পারে, আপনার বিপদ আপদ থেকে আপনাকে মুক্ত করতে পারে। যেমন আমরা সবাই দোয়া করি, আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আল্লাহ আমাদের এই দুর্যোগ কাটিয়ে দেন এবং বিশ্বে শান্তি আনার ব্যবস্থা করেন। আমরা চাই না যুদ্ধ, আমরা এই অরাজকতা চাই না, নিপীড়ন চাই না, নিষ্পেষণ চাই না, আমরা চাই শান্তি। আসসালামু আলাইকুম।